আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলে একটু চিন্তায় পড়ে গেছেন যে আমার হেডলাইন দেখে যে সেনাপ্রধানের পদত্যাগ এই অংশটা নিয়েই হয়তো অনেকে ভেতরে না গিয়ে কমেন্টস করবেন যে ভাই কবে পদত্যাগ করলো, কিভাবে পদত্যাগ করলো, কি হলো। কিন্তু সেটা শোনার আগে আপনারা জাস্ট যখন হেডলাইনটা দেখছেন তখন সেখানে দেখেন আমি একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। সেনাপ্রধানের পদত্যাগ একটা প্রশ্নবোধক চিহ্ন। মানে হচ্ছে যে উনি কি আসলে পদত্যাগ করছেন, করেছেন, করবেন, কোনটা? সেটা হচ্ছে যে মূল কাহিনী। তো সেই কাহিনীটাতে আসছি। তার আগে প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিন। এই হচ্ছে যে আবেদন। তো এখন আসছি আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে। বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো, অথবা কি হবে তার সময় বলে দেবে। তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ? দেখেন, আপনারা জানেন যে ৮ তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে, যার মধ্যে আবার ১৬ জন সার্ভিং অফিসার এবং বাকিরা কেউ অবসরে আছেন এবং একজন এলপিআর এ আছেন, মানে ছুটিতে আছেন। তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো, সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই কি জানতো না? নাকি জেনেও চুপ ছিল? বা সেনাপ্রধান কি ঘুণাক্ষরও টের পায়নি? নাকি উনিও চুপ ছিল? এটা হচ্ছে এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। সেনাবাহিনীর ভেতরে অলরেডি ২-৩ গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট, সুতরাং তার পদত্যাগ করা উচিত। আরেক গ্রুপ বলছে যে না, উনি আমাদেরকে তো, আমরা তো সেনাপ্রধানের পক্ষেই ছিলাম কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি, এই না সেই না, এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে ৫ই আগস্ট মানে ৪-৫ই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল, একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনাপ্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে। এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে, তার বাহিরে কোনো কথা নেই। সেই সময় একরকম এমন ছিল যে পারলে লোকজন সেনা প্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয়, ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি হবে, এমন একটা পজিশন। এটার ঠিক ১৫ দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয়। সেনাপ্রধানের কথাকে এরা পছন্দ করে না, ওদের কথাকে এরা পছন্দ করে না, এই অবস্থা চলতে থাকে। তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে। এদিকে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন, ওনাকে একসময় এই সেনাপ্রধানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনাপ্রধান করার একটা কথা চলছিল, যেটা ৫ই আগস্টের আগে আগে মানে সপ্তাহ ১০ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে, সেনাবাহিনীর ভেতরে ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম একটা কথা চলছিল। কিন্তু ওইটা সমস্ত লাস্ট পর্যন্ত আর হয়নি, যার কারণে অবস্থানটা উনি ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম ২০২৪ সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই। তো ওই সময় এই জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ, হামিদুল হক, ডিজিএফ এর চিফ, ওনারা সবাই সেনাপ্রধান সহ এক হয়ে এই আন্দোলন, ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে 100% আপনার কার্যক্রম করেছে। এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সেই আইনে হবে, নাকি আপনার আইসিটিতে হবে, এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন। তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে, এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ উনি ইন্ডিয়ার রয়ের দালাল। আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় এই ৩, ৪, ৫ তারিখে আমরা সবকিছু করেছি, এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া, বঙ্গভবন হামলা করা, তারপরে সংসদ ভবন হামলা করা, এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি। এই যে স্যার ৩২ নম্বর যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি।
সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সে বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি, সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি, আমরা তো আপনার পক্ষে ছিলাম, তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হতে হয়? তবে এটা যে উপরওয়ালা সবকিছু জাজমেন্ট করে রাখেন। তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তাদেরই বিপদ হয়ে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে। এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে। তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক, তাই আপনার ইয়েতে জেল ঘোষণা, আর্মি ক্যাম্পের ভেতরে কোনো একটা ভবনকে জেল ঘোষণা করুক, সেটা হচ্ছে সরকারের এখতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনি কাস্টডিতে আরো 2 দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবেন। সেটা তো হয় নাই। এখন 8 তারিখে নাকি যখন এই আইনটা পাশ হলো, এরপর আপনারা জানেন যে সম্ভবত গত পরশুদিন আইএসপিআর একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাই নাই, এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি, তারা আমাদের কাস্টডিতে আছে, সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে। সেনা আইন এবং আমাদের সিভিল আইন 2 জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে 24 ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে আপনি ওনাকে কি কাস্টডিতে রাখবেন, ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন, জেলে পাঠাবেন। সেই কাজটা কিন্তু আজকে 4 দিনেও হয়নি, 4 দিন 5 দিনেও হয়নি এখনো। তার মানে কি, তাহলে কি আসলে কি তারা গ্রেফতার হয়েছেন নাকি তারা এখনো ঘুরেফেরা করছেন, বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে, কোনোটাই জানি না। এটা হচ্ছে মূল। আর দ্বিতীয় কাহিনীটা হচ্ছে দেখেন, ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনাপ্রধানও জানে না, কিন্তু যেই দিনই আপনার এই মামলাটা হয়ে যখন ফেসবুকে হই হই রই রই পড়ে গেছে, তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে। এটাও তো একদিনে হয়নি, একদিনই কি এত বড় বড় কার্ড করা যায় 10-15 জন কর্মকর্তার? না, এটা করতে 1 সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সঙ্গোপনে। তাহলে ডিজিএফআই করেছে কি, বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি, বা আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে কি? একটা জিনিস দেখেন, ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে, তখন ইরাকের টোটাল আর্মি, তারপর আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয়, করে দিয়ে ওরা নতুন করে রিবিল্ড করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী, একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী, একদিকে আইএস, একদিকে অমুক, সব দুইটা পুরো দেশ ধ্বংস। সেম ঘটনাও কি আবার বাংলাদেশে চলছে? যে প্রথমে পুলিশ ধ্বংস করা হলো, এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে, এখন আবার সেনাবাহিনীকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, অলরেডি ধ্বংসই। তো এই ধ্বংসজ্ঞে লাভ হবে কার? একটু পেছনে ফিরে তাকাই, হয়তো করিডোর, অস্ত্র সরবরাহ, এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ সবগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আপনার একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে। এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি। আর সে কারণে আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করবেন, আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন, হয়তো মৃত্যু হতে পারে, ওনাকে হত্যাও করা হতে পারে। তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে। সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই, যা হবে এই সপ্তাহের ভেতরেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, 22 জন সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জশিট, এসব সমস্ত কিছু মিলে বাংলাদেশ একটা উত্তাল অবস্থার ভেতরে পতিত হয়েছে। সারাদিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং খুব বিনীতভাবেই আমি চুপ থাকার নীতি অবলম্বন করেছি। বিশেষ করে সেনাবাহিনীতে কি হতে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে কিনা, সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে চুপ থাকাটাই আমার কাছে এই মুহূর্তে শ্রেয়। যা হওয়ার সেটা মানুষ দেখতে পাবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ড্রেসের, এই জলপাই ড্রেসের যে জৌলুস ছিল, তাদের যে ব্রাদারহুড ছিল এবং তাদের যে ঐক্য ছিল, এবং একজনকে কিছু বললে 10 জন সেটাকে নিজের ঘাড়ে নেওয়া বলে মনে করত, এবং সেনাবাহিনীর যে ডিগনিটি ছিল, তাদের যে আইন ছিল, নিজস্ব একটা অবস্থান বা চৌহদ্দি বা অ্যাম্বিট ছিল, সেটি ভেঙে পড়েছে, এটি বলা বাহুল্য। শুধু সেনাবাহিনী কেন, বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের এক্সিকিউটিভ, পার্লামেন্ট ডিসলভ হয়েছে, এডুকেশন সিস্টেম, ফাইন্যান্স,
মেডিকেল ব্যবস্থা, সর্বোপরি পুরো সামাজিক বন্ধন 5ই অগাস্টের পরে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আমরা ক্রমাগতভাবে এগিয়ে চলেছি। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আসলে অস্ত্র হাতে গৃহযুদ্ধটাই এখন শুধু বাকি আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জ গঠন ইত্যাদি 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 করা হলো, এই জিনিসগুলো নিয়ে আইনি প্রশ্ন কি? আমি আইনি প্রশ্নের তখনই উত্তর দিতে পারতাম বা উত্তর দিতাম যদি আমি মনে করতাম যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বৈধ। তারা যেহেতু অবৈধ, অসাংবিধানিক এবং জোর করে এখানে বসে আছে, ফলে তারা কি করলো না করলো, কি চার্জ গঠন করলো, কি করলো, সেসব নিয়ে আমার একেবারেই মাথা ব্যথা নেই। আমি জানি এটার রেজাল্ট শেষ পর্যন্ত কি হতে পারে এবং আমি সার্টেইন এই ব্যাপারে। কিন্তু আজকে আমি একটা ঘটনা দেখেছি, যেটা দেখে আমি খুব বিস্মিত হয়েছি। সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যেই সেনাবাহিনীর অফিসারদের ফেস্টুন বা প্ল্যাকার্ড বা তাদের ছবি সম্বলিত একটা অবয়ব সম্বলিত একটা প্ল্যাকার্ড সেখানে দাঁড় করিয়ে জুতাপেটা করা হচ্ছে, তাদেরকে নানান ধরনের ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, অর্থাৎ অলরেডি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেই সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি হওয়া উচিত ছিল আর্মি অ্যাক্ট 1952-র অধীনে, যেটি সংবিধান সিদ্ধ। সেটি তো করা হয়নি, বরঞ্চ ক্যান্টনমেন্ট থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ঢাকা ইউনিভার্সিটিতে এই অফিসারদেরকে ক্রমাগত অপমান করা হচ্ছে। ক্যান্টনমেন্ট সম্পূর্ণ চুপ, ক্যান্টনমেন্ট কিছুই বলছে না। গতকালকে বা পরশুদিন একটি সংবাদ সম্মেলন দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে। মনে হচ্ছে যে তারা ভয়ে সন্ত্রস্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। অথচ তাদেরই কয়েক কিলোমিটার দূরে যখন বিচারের আগেই তাদের বিচার হয়ে যায়, সেটি নিয়ে সেনাবাহিনীর কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঘৃণা প্রদর্শন নেই। অথচ আমরা জানি বাংলাদেশের সংবিধান কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লিগ্যাল নর্মসের ভেতরে প্রচলিত কথাটি হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, নট গিলটি বিফোর দ্য ট্রায়াল। ট্রায়াল শেষ হওয়ার পরে কেউ গিলটি না, এটাই ধরে নেওয়ার কথা বা ধরে নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সার্বভৌমত্ব বা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে, দেশের যেই এই অফিসাররা আছে, কৃতি সন্তানরা আছে, তাদেরকে অপমান করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি যেন এখন হয়ে উঠেছে বিভিন্ন মানুষকে অপমান করবার একটি সরাইখানা। যাকে খুশি তাকে সেখানে অপমান করো, গালি দাও। এখানে পড়ালেখার কোনো বালাই নাই, কোনো রিসার্চ নাই, কোনো গ্রুপ স্টাডি নাই, নাথিং। শুধু চা খাও, তর্ক করো, 2 দিন পর পর রাজুতে আসো, গালিগালাজ করো, আন্দোলন করো। এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা। আমার কাছে এই জিনিসটা এত বেশি বিস্ময়কর লেগেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ধরনের রা নেই, কোনো প্রতিবাদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই? এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এইভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীর ব্রাদারহুডটা কোথায়? আমি যতদূর জানি যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে তারা অনেকটা আগুনের মতো ফুঁসে আছে। অনেক জেনারেলদের অবস্থাও এমন, অনেক সৈনিকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এমন সব কথাবার্তা বলেছে যে আমি জানি না যে এই অগ্নিগর্ভ অবস্থা থেকে মুক্তি কি হতে পারে বা ভবিষ্যৎ কি আছে, সেগুলো আমি অদৃষ্টের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি যেই ব্যাপারটা নিয়ে চিন্তিত সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যেভাবে সিস্টেমেটিকভাবে এই জামাত শিবির, এই তাজুলের আদালত শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওই 1971 সালে পাকিস্তান যেটা বলেছিল যে তোমাদেরকে দেখে নেব, এই দেখে নিতে তাদের 54 বছর লেগেছে। শিবিরের একটা আস্ত মাংসপিণ্ড তাজুল ইসলাম, যে রাজশাহী ইউনিভার্সিটির একটি মার্ডার কেসের আসামি, সেই ছেলেটিকে দিয়ে এখন ট্রাইব্যুনাল সাজিয়ে এই টিকটিকি, এই তেলাপোকার বাচ্চা এখন সেনাবাহিনীর বিচার করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই তেলাপোকার পেছনের সাহস কারা? এই তেলাপোকার সাহসের জন্য নিশ্চয়ই তার রসদের প্রয়োজন আছে। এই রসদ কোথায়? এই রসদ কি এখানে যে যারা মিয়ানমারে আপনার করিডোর করছে, বন্দরগুলো নিয়ে যাচ্ছে, গ্যাসের ব্লকগুলো নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বা যাদের কাছে পুরো দেশ বিক্রির চুক্তি করা হয়েছে, সেই আমেরিকা, নাকি অন্য কেউ, নাকি খোদ সেনাপ্রধান নিজেই? আমি জানি না যে সেনাপ্রধানের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া তাজুলের মতো একটা শিবিরের বাচ্চা সেনাবাহিনীর অফিসারদেরকে চিঠি পাঠাতে পারে। এটা আমি বিশ্বাস করতে চাই না। আমার কথা ভুল প্রমাণিত হলে, ভুল হলে
সবচাইতে বেশি যেই মানুষটি খুশি হবে সেটি আমি নিজেই। আমি এটি মানুষকে ভাবতে বলবো যে সেনাবাহিনীকে তাহলে ভেঙে দিতে চাচ্ছে। এই সেনাবাহিনীকে ভেঙে দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে? আমাদেরকে কি বাইরের কোনো শত্রু হঠাৎ করে আক্রমণ করবে, এই ধরনের কোনো ফন্দি করা হচ্ছে? নাকি ওয়াকার চরম লেভেলের একজন বোকা, নাকি অসম্ভব বুদ্ধিমান? কোনটা? আমি এই সমস্ত চিন্তার ভার দর্শকদের কাছে ছুড়ে দিতে চাই এবং আরেকবার মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষের বিচারের আগেই তাকে গিল্টি করে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানের চূড়ান্ত। কিন্তু সেনাবাহিনী চুপ কেন? এই নীরবতা কি কি বলে দিয়ে যায়? দর্শক ভাবতে থাকুন। অনেক ধন্যবাদ।